আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহার। উচ্চ আদালতের রায়ের আলোকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি ও ৩ সাংবাদিক সহ প্রায় ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল ৩:৩০টার দিকে বুলডোজার দিয়ে দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। করোনা পরিস্থিতিতে যখন পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত, তখনই দেশজুড়ে উন্নয়ন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সৈয়দপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার নবনির্মিত নতুন প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। শনিবার দিনব্যাপী ও মধ্যরাতে পদ্মা যমুনার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমিন ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার জুয়েল আহমেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরা ১৯ জেলেকে জেল ও জরিমানা করা হয়। ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। শনিবার গাজীপুরের চন্দ্রায় কারখানা পরিদর্শন করেন তিনি। পরিবেশ সচিব ইনভার্না নামে ওয়ালটনের নতুন মডেলের এসির উদ্বোধন করেন। অতিথিদের কারখানা ঘুরিয়ে দেখান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস.এম. মাহবুবুল আলম এবং নিশাত তাসনিম সূচি। আসলে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত 10:30টার দিকে নতুন ইপিজেডে একটি পোশাক কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 10:30টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ডিপিজেড ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট যোগ দেয়। দীর্ঘ 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাঁস মুরগি পালনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় চাচার টেটার আঘাতে ভাতিজা সানাউল্লাহ খুন হয়। শনিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের 2 পরিবারের মধ্যে ঝগড়া হলে এ ঘটনা ঘটে। করোনা ভাইরাসের কারণে অনলাইনে চুয়াডাঙ্গায় বাউল সম্রাট ফকির লালনের 130তম তিরোধান দিবস পালিত হয়। শনিবার রাতে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে লালনের তিরোধান দিবস উপলক্ষে আয়োজন করা হয় বাউল সম্রাটের দর্শন নিয়ে আলোচনা ও লালন গীতির। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর উদ্বোধন করেন। খুলনার আন্তজেলা বাস টার্মিনাল যেন ভাগাড়ে পরিণত হয়েছে। টার্মিনাল অভ্যন্তরে ডোবা, নালা ও খানাখন্দে ভরা, যার কারণে বাস রাখার স্থানগুলো যেমন অনুপযোগী হয়ে পড়েছে, তেমনি সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1982-83 সালে 1,15,00,000 টাকা ব্যয়ে আন্তজেলা বাস টার্মিনালটি নির্মাণের প্রকল্প গ্রহণ করে কেডিএ। 1985 সালে নির্মাণ কাজ শেষ হলে খুলনা বিভাগের 15 জেলার পরিবহন, রাখা ও চলাচলের যাত্রা শুরু হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের নগরীর সোনাডাঙ্গায় আন্তজেলা এ বাস টার্মিনালটি দীর্ঘদিন থেকেই পড়ে আছে অযত্ন আর অবহেলায়। টার্মিনালে যথাযথ পার্কিং করতে না পারায় খুলনা বাস মালিক, শ্রমিক ও চালকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বিভিন্ন জেলা থেকে আসা পরিবহনগুলোকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যে আমাদের টার্মিনালের ভিতরেও আমরা গাড়ি রাখতে পারি না, অবস্থা বেহাল। আর রাস্তা তো মোটে গাড়ি অর্ধেক ডাইবে যায়। গাড়ি রাখায় যে এত সমস্যা, এটা তো বলার মতো না। যে গাড়ি নিয়ে ঢুকলে আর বেরোনো যায় না, বেরোলে ঢোকা যায় না, এই তো পরিস্থিতি। প্রতিদিনই গাড়ি প্রতি টাকা আদায় করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। টার্মিনালটি উন্নয়নের জন্য একাধিকবার কেডিএ-কে চিঠি দেওয়া হলেও মিলছে না দৃশ্যমান কোনো উন্নয়ন। এ নিয়ে ক্যামেরার সামনে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করলেন খুলনার বাস মালিক এবং শ্রমিক নেতারা। 15 থেকে 20টা আমরা চিঠি দিচ্ছি। চিঠি দেওয়া স্বার্থ এই আজকে একটু আসে, কালকে একটু আসে, এই দেহে যায়, এই করতেছে। আসলে কেডিএ কোনো কাজ করতেছে না। গাড়িটা রেখে একটা ভালো পরিবেশ সম্মত একটা বাথরুম নেই, একটা টয়লেট নেই, এইখানে বিশ্রামের কোনো জায়গা নেই। যাত্রী সাধারণের জন্য পয় নিষ্কাশনের সুব্যবস্থা নেই। তদারকির অভাবে ভবন দুটির একটি ভবন একেবারে ভেঙে পড়েছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, নেই যাত্রীদের বিশ্রামাগার, নেই পানি। টয়লেটের সংখ্যাও প্রয়োজন অনুপাতে কম। হাত ধোয়ার ব্যবস্থাও রাখেনি কর্তৃপক্ষ। এতে সাধারণ যাত্রীদের মধ্যেও সৃষ্টি হয়েছে ক্ষোভের।
বসার মতো কোনো জায়গা নাই, তারপরে মানে পানির মানে এখানে করোনা অবস্থায় কোনো হাত ধোয়ার কোনো ব্যবস্থা নাই। টয়লেটও আছে সবার জন্যই একটা টয়লেট, আসলে মহিলাদের জন্য আলাদা টয়লেট থাকার ব্যবস্থা থাকলে ভালো হতো। আর আসলে নিরাপদ পানির তেমন কোনো ব্যবস্থা নেই এখানে। বাস টার্মিনালটির সার্বিক চিত্র কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মুকিম সরকারকে অবহিত করলে তিনি জানান, এটা যেন শীঘ্রই বাস স্ট্যান্ডটাকে আধুনিকায়ন করা যায়। তবে এটার যে রিপেয়ার কাজ আছে সেটা আমরা বাৎসরিক প্রতি বছরই আমরা অর্থ রাখি। যেমন গত বছর 20 লক্ষ টাকা খরচ করে আমরা এটাকে কিছু মাটি ভরাট করতে সমর্থ হয়েছি। এবছরে আমাদের বাজেটে 30 লক্ষ টাকা ধরা আছে, যেটা দিয়ে আমরা মাটি ভরাট এবং বিভিন্ন যে সমস্ত রিপেয়ার কাজ করা সম্ভব সেগুলো করব। খুলনা আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করেন। যাত্রীদের ভোগান্তি কমিয়ে বাস টার্মিনালটি আধুনিকায়ন করবে কেডিএ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষজনের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একই পরিবারে 4 জন সদস্যই প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জন করার ব্যক্তি শাহাদত মণ্ডল নিজেও শারীরিক প্রতিবন্ধী। তার ছেলে শহীদুল ইসলাম সহ অন্যান্যরাও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা কামনা করেছেন। আর ওনার একটা ছেলে সেও প্রতিবন্ধী, আর ওদের যে বাড়ির যে কয়েকটা মহিলা আছে ওরাও সব প্রতিবন্ধী। টাকা সাহায্য করে, কে সবই গঙ্গি, তারা টাকার কোনো অস্তিত্ব নেই, তো খাইতে খাওয়ার লোক নেই, মানে কার সাহায্য করার মতন লোকও নেই। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরীপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে গৌরীপুরের মেয়র প্রার্থী হিসেবে শহরে গণসংযোগকালে সন্ত্রাসীরা তাকে এবং তার সহযোগীদের কুপিয়ে মারাত্মক জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত 11টার দিকে তার মৃত্যু হয়। বরিশালের বিভিন্ন নদীতে নৌবাহিনী দিনভর অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের 8 লাখ মিটার অবৈধ জাল এবং 240 কেজি ইলিশ উদ্ধার করতে সক্ষম হয়। শনিবার নৌবাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল কাইয়ুম রবিনের নেতৃত্বে বরিশালের মেঘনা, শিবলি, ধলাহার, তেতুলিয়া, কালাবদর ও কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়। আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় প্রায় 8 লক্ষ মিটার জাল জব্দ করেছি, যার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা, এবং আমরা প্রায় 6 মণ ইলিশ জব্দ করেছি। আমরা যে জালগুলো জব্দ করেছি সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।